কথা পড়িয়েছিলাম যেটা আগের ক্লাসে সবাই বলছে যখন যে আমরা তো শুরু করেছিলাম মানে কি বলবো গাইনোকোলজি, মানে আমার তোমাদের দুটো সাবজেক্ট পড়ানোর কথা, একটা হচ্ছে গাইনোকোলজি আর একটা হচ্ছে অবস্টেট্রিক্স। ঠিক আছে, আমরা গাইনো দিয়ে শুরু করেছিলাম। গাইনো দিয়ে আমি শুরু করেছিলাম কি নর্মাল একটা ফিজিওলজি করেছিলাম ফার্স্ট ক্লাসে, ফিজিওলজি অফ ফিমেল ইন্টারনাল জেনিটাল সিস্টেম। ঠিক আছে, সেখানে ফিজিওলজিতে কি আছে না মেনলি একটা ইউটেরাস আছে, একটা ভ্যাজাইনা আছে, আর একটা ইউটেরাইন টিউব আছে, আর একটা ওভারি আছে, তাই তো? এই ফিমেল ইউটেরাইন মানে ইন্টারনাল ফিমেল জেনিটাল সিস্টেমের মেইন কাজ হচ্ছে কি তোমার ম্যাডামের পাশে বুঝতে পারলে বলে দিবি। মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে প্রতি মাসে 3 থেকে 5 দিন একটা ইউটেরাইন ব্লিডিং হয়। ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ, ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ বলেছিলাম MENARCHI, এনার্জি টু মেনোপজ, আমি নামগুলো মনে করে দিচ্ছি। তার মানে আমরা মেনার্জি বলেছি, মেনোপজ বলেছি, মেনস্ট্রুয়েশন বলেছি, তিনটে নাম বলে ফেললাম। মেনস্ট্রুয়েশনটা বলেই দিলাম যে একটা মান্থলি ইউটেরাইন ব্লিডিং, অ্যাকচুয়ালি এটা ঘটে 28 ডেজ ইন্টারভ্যাল। ঠিক আছে, প্রতিটা তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ ফ্রম মেনার্জি টু মেনোপজ, এই রিপ্রোডাক্টিভ লাইফের প্রতি মাসে বা প্রতি 28 দিন অন্তর 3 থেকে 4 দিনের বা 5 দিনের একটা ইউটেরাইন ব্লিডিং হয়, সেটাকে বলছি আমরা মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন কেন হয় তার পেছনেও আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে এটা একটা পিওরলি ফিজিওলজি, যার পেছনে এন্ডোক্রাইন সিস্টেম দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? পিটুইটারি গ্ল্যান্ড দাঁড়িয়ে আছে, তার থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে গোনাডোট্রপিক হরমোন, সেই হরমোনগুলো ইউটেরাস এবং ওভারির উপরে ক্রিয়া করে তোমার প্রতি সাইকেলে একটা করে 10 থেকে 5 দিনের ব্লিডিং হয়। ব্লিডিং কেন হয় বলেছিলাম না, এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়ার জন্য। এন্ডোমেট্রিয়ামটা কেন ভেঙে পড়ে না কনসেপশন না হয়। কনসেপশন কি না বলেছিলাম একটা ওভামের সঙ্গে একটা স্পার্মের এখানে যদি মিলিত হয় তখন যে জাইগোট উৎপন্ন হবে এবং সেই জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হয়ে বড় হতে থাকবে, হয়ে এখানে ইমপ্ল্যান্টেশন হবে। এই যখন ইমপ্ল্যান্টেশন হয়ে গেল তার মানে ফিমেলটা কনসিভ করলো, অর্থাৎ প্রেগন্যান্সি শুরু হলো, এবার ওটা অবস্টেট্রিক্সে চলে গেল। ঠিক আছে, কিন্তু যদি না হয় এখানে ফার্টিলাইজেশন হলো না, তার ফলে কি হবে, কোনো অতিথি এলো না, তখন এখানে 28 দিন ওভামটা তো প্রতি সাইকেলে একটা করে বেরোবে, সেই ওভামটা এখানে প্রায় 48 থেকে 72 ঘন্টা জীবিত থাকার পর মরে যায়। তারপর সেটা এইখানে চলে আসে, আর এদিকে 26 দিনের মাথা 28 দিনের মাথায় এই এন্ডোমেট্রিয়ামটা যেটা ঘুরে ছিল সারা সাইকেল জুড়ে সেটা ভেঙে পড়ে, তার জন্য এই ব্লিডিংটা হয়, তার জন্য মেনস্ট্রুয়েশনটা। অর্থাৎ মেনস্ট্রুয়েশনটা বলেছিলাম ইউটেরাইন ক্রাইং, অর্থাৎ যেহেতু কনসেপশন হলো না যে হতাশায় ভেঙে পড়বে। ঠিক আছে, সেইটা কি হচ্ছে না ভ্যাজাইনা দিয়ে এই বাইরে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাইরে বেরিয়ে আসে। এইবার যারা কি মানে ভার্জিন গার্ল, তাদের এই ভ্যাজাইনার মুখে একটা পর্দা দিয়ে আটকানো থাকে, কিন্তু সাইডে একটুখানি গ্যাপ থাকে, কিসেন্ট্রিক গ্যাপ থাকে, যেখান থেকে মেনস্ট্রুয়েশনটা বেরিয়ে আসে বাইরে। ঠিক আছে, অনেক সময় বলেছিলাম আমি এরপরে প্যাথোলজিতে গেছিলাম অ্যামিনোরিয়া বলে একটা কথা বলেছিলাম।
ANORRHOEA অর্থাৎ এই যে মেনস্ট্রুয়েশন, এই মেনস্ট্রুয়েশনের অ্যাবনর্মাল ফর্ম কি কি হবে? অ্যাবসেন্স। ঠিক আছে, অ্যাবনর্মাল ফর্ম কি কি হতে পারে? তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে অ্যামনোরিয়া, অর্থাৎ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। এবং এইটা নিয়ে বলেছিলাম যে অ্যাবসেন্স কেন হবে। ফিজিওলজিক্যালি কিছু কিছু কন্ডিশন আছে যেখানে মেনস্ট্রুয়েশনটা অ্যাবসেন্স থাকতে পারে, আর প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন আছে যেখানে মেনস্ট্রুয়েশন অফ হতে পারে। ঠিক আছে, ফিজিওলজির মধ্যে একটা কমন ফিজিওলজি হচ্ছে প্রেগন্যান্সি গেট অর্থাৎ কনসিভ হয়। প্রেগন্যান্সির সময় মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ যখনই ফার্টিলাইজেশন হয়, কনসিভ করে যায়, তখন এই পিরিয়ডটা টোটালি বন্ধ হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্ট অফ কনসেপ্টটা বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, আর কি কি না বলেছিলাম, এই যে মেনোপজ, এই মেনার্কিটা একটা এজ, যে এজের মধ্যে মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, অর্থাৎ বিগিনিং অফ মেনস্ট্রুয়েশন বা অনসেট অফ মেনস্ট্রুয়েশন ইজ কল্ড মেনার্কি, যেটার এজ ধরে নাও 11 থেকে 15, মানে এভারেজ 13 বছর। 13 বছরে একটা মেনার্কি শুরু হলো, মানে মেনস্ট্রুয়েশনটা শুরু হলো। আর একটা কথা বলেছিলাম, এই যে মেনস্ট্রুয়েশনটা আজকে দেখতে পেলাম, এটার ফলশ্রুতি কিন্তু 28 দিন আগে থেকে চালু হয়েছে। এটার প্রক্রিয়াটা চালু হয়েছিল 28 দিন আগে, আজকে এটার ফলটা বেরিয়ে গেল, রেজাল্টটা বেরোলো। ঠিক আছে, তার মানে একটা মেনস্ট্রুয়েশন যখন দেখছি, মেনার্কি যখন দেখছি, একটা পিরিয়ড যখন দেখলাম, আজকে ধরো তোমার আজকে কথা লিখো 2 তারিখ, আজকে 2 নভেম্বর। ঠিক আছে, কথাই গেছে আজকে 2 তারিখ, 2 নভেম্বর, কিন্তু সাইকেলটা চালু হয়েছিল তার মানে 30 অক্টোবর। সেপ্টেম্বর কি সেপ্টেম্বরে আজ কত? 30 নয়, 3 তারিখ, 28 দিন তো 4 তারিখ, 4 সেপ্টেম্বর। 5 তারিখ হবে, অক্টোবরটা 31 তারিখ 31 তারিখে ছিল, তার মানে 28 দিন আগে 5 তারিখ। তো 5 তারিখে শুরু হয়েছিল, 5 অক্টোবর। আজকে নভেম্বরের 2 তারিখে রেজাল্ট। ঠিক আছে, তাহলে যত আমরা পিরিয়ড দেখছি, মেনস্ট্রুয়েশন সাইকেল দেখছি, যে শুরুটা হচ্ছে ওই সাইকেলটা কিন্তু কিন্তু আমাদের পড়াশোনার সুবিধার জন্য, হিসাব রাখার সুবিধার জন্য আমরা ফার্স্ট ডে অফ ব্রিডিং, যেটা ফার্স্ট ডে মানে শুরু, কনসেপ্ট অফ মেনস্ট্রুয়েশনটাকে আমরা ফার্স্ট ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ফার্স্ট। তার মানে আজকে যে এই যে 5 তারিখে শুরু হয়েছিল, আর 2 তারিখে এসে শুরু হলো আবার, তার মানে এই পিরিয়ডটা থেকে আমরা কাউন্ট করবো, এই 2 তারিখ থেকে আমাদের পরবর্তী পিরিয়ড গুলো কাউন্ট হবে। বুঝে গেল? স্যার অক্টোবর। অক্টোবর 2 মাস গ্যাপ হয়ে যাচ্ছে স্যার। তো আমরা 2 তারিখ যেটা শুরু হলো সেইটা আবার বিগিনিং পয়েন্ট হলো। ঠিক আছে, এইবার যখনই কোনো ইতিহাস নেবো, ইতিহাস নেবার সময় আমরা জিজ্ঞেস করি যে আগের পিরিয়ডটা আমার কাছে অ্যামনোরিয়া নিয়ে এসেছে, আমার কাছে অ্যামনোরিয়া নিয়ে এসেছে, সেই জন্যে আমাকে চিকিৎসা করতে হবে। তা প্রথমে আমাকে জানতে হবে অ্যামনোরিয়া কেন হলো, অর্থাৎ ডায়াগনোসিস অফ অ্যামনোরিয়া, তাই তো? তারপরে তো আমি বিধান দেবো বা ট্রিটমেন্ট করবো। তো সেই জন্য আমাকে হিস্ট্রিটা কি করতে হবে, ইতিহাস নিতে হবে, যে কবে লাস্ট হয়েছিল। ও তখন আমাকে যে ডেটটা বলবে সেটাকে আমরা ধরবো LME, আর একটা টার্ম বলে দিলাম LME, যেটা বলবে, যে তারিখটা বলবে সেই তারিখটা ধরবো আমরা LME। ঠিক আছে, এই একটা কথা, সামনে এতগুলো টার্ম গুলো কি? দেখো, এটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, কিন্তু বলবো ফার্স্ট ডে অফ, এটাকে বলবো, এর যে তারিখটা নেবো সেটা হবে ফার্স্ট ডে অফ।
ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল। ঠিক আছে, এই তারিখটা থেকে যত হিসাব নিকাশ আমরা এই তারিখটা থেকে। ঠিক আছে, এবার একটা অ্যামনোরিয়া হয়েছে, অ্যামনোরিয়া কেস এসেছে, আমি জিজ্ঞেস করলাম তারিখ হবে, ও বললো আমার তারিখ হয়েছিল এই 5ই অক্টোবর। ঠিক আছে, তারপরে এই মাসে আর হয়নি, তাহলে 2রা অক্টোবর হওয়ার কথা, হয়নি। আরো 5 দিন দেখলাম, হয়নি। ঠিক আছে, তার মানে এটা অ্যামনোরিয়া। কারণ এবার কারণ খুঁজবো, কারণ খুঁজতে গেলে আমাকে দুটো দিক দেখতে হবে। আমাদের হিন্দু সমাজে বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে সে স্বামীর সঙ্গে খরবাস করবে, তার জন্য প্রেগনেন্সি হচ্ছে কমন কন্ডিশন, যেখানে অ্যামনোরিয়া দেখা দিতে পারে। কারণ আমরা আগে ফিজিওলজিটাই করবো, প্যাথোলজি তো পরের বড়, আগে আমরা ফিজিওলজি করবো। তো ফিজিওলজি অনুযায়ী আমরা মনে হতে পারে যে যেহেতু বিবাহিত, প্রেগনেন্সি গেন করতে পারে, সেই জন্য আমি ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি করবো, যেটা আমরা অবস্টেট্রিক্সে পড়বো পরে। বুঝতে পেরেছেন? এবার ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি করে দেখলাম ডায়াগনোসিসে প্রেগনেন্সি পজিটিভ, তখন এবার ডিসিশন। ঠিক আছে, তো আমরা একটা যে নতুন জিনিস শিখলাম সেটা হচ্ছে এলএফপি। আমরা যাবতীয় যত কিছু হিসাব নিকাশ করবো এলএফপি থেকে করবো। ঠিক আছে, এবার একটা পিরিয়ড মেনস্ট্রুয়েশন কি চালু হচ্ছে এলএফপি থেকে 28 দিন পরে এই 2 তারিখে পিরিয়ডটা চালু হলো। 1 2 3 4 5 3 থেকে 5 দিন যে পিরিয়ডটা পাবো তাকে বলবো আমরা ব্লিডিং ফেজ। তাকে বলবো আমরা এখানে ব্লিডিং ফেজের পর তারপরে একদিন রেস্টিং ফেজ থাকে, তারপরে শুরু হয়ে যায় পলিফারেটিভ ফেজ। সেটা হয় কতদিন না 13 দিন অবধি। 14 দিনের মাথায় একটা আরেকটা নাম বলছি ওভুলিউশন। 14 দিনের মাথায় এই যে ওভারির মধ্যে এই যে পলিফারেটিভ ফেজ, পলিফারেটিভ ফেজ নাকি একটা ইম্যাচিওর ফলিকল ম্যাচিওর হচ্ছে এই পিরিয়ডের মধ্যে। কিসের মাধ্যমে? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, which is secreted from pituitary. পিটুইটারি থেকে FSH বলে একটা হরমোন বেরোয়, যেটা পিটুইটারি সুইচন হয়ে যায় মোটামুটি 5 দিনের মাথায়। 5 দিনের মাথায় পিটুইটারি সুইচন হয়। কি করে হয় না, এই যে যখন ব্লিডিং ফেজ হচ্ছে, যখন ব্লিডিং পিরিয়ড হচ্ছে, এই জমেন্টামটা ভেঙে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? কেন পড়ে যাচ্ছে? আচ্ছা একটু বলে দিই তবে ভালো বুঝতে পারবে। যে এইখানে পলিফারেটিভ ফেজে একটা ম্যাচিউর গ্রাফেন ফলিকল হলো। ঠিক আছে, এইবার এখানে কার আন্ডারে না এই পিটুইটারি থেকে FSH বলে একটা হরমোন বেরোচ্ছিল। এবার এই হরমোনটা যখন এখানে এই পলিফারেশন করছে, একটা বড় হচ্ছে, তখন এখান থেকে আরো দুটো হরমোন বেরোচ্ছে। একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। তারা ওখানে এই ইউটেরাসের উপরে কাজ করছে। তার মানে ওখানে ফলিকল স্টিমুলেটিং ফলিকলের উপরে কাজ করছে। ফলিকলটা বড় হচ্ছে, যত বড় হচ্ছে তার ওয়াল থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোচ্ছে। বেশি পরিমাণে ইস্ট্রোজেন, কম পরিমাণে প্রোজেস্টেরন ডিউরিং দিস পিরিয়ড, মানে পলিফারেটিভ ফেজ। ঠিক আছে, এইবার বেরোচ্ছে যখন হরমোনগুলো কত ব্লাড দিয়ে আসে, যখন ব্লাডের মধ্যে আগে পড়বে, তারপর সেটা ইউট্রাইন আর্টারি দিয়ে এসে ইউট্রাস নেবে, কিন্তু ঘুরবে তো সারা শরীর। যখন পিটুইটারির সামনে তখন দেখছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন অনেক বেশি হয়ে গেছে, তখন পিটুইটারি কি করলো, FSH-টা বন্ধ করে দিয়ে LH বলে একটা হরমোন চালু করে দিল, লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। এবার LH হরমোন কি করছে, এই LH হরমোন আর এই যে FSH হরমোন বন্ধ করে দিল, তখন কি হলো, এর আন্ডারতে করা হচ্ছিল, এ বন্ধ করে দিল, আর এটা ছেড়ে দিল, এটা বলে LH সার্চ। এই দুটো কম্বিনেশনে এটা বাস্ট করবে, বাস্ট করে এখানে যে ওভামটা তৈরি হয়েছিল সে বাইরে বেরিয়ে এলো। যেই বাইরে বেরিয়ে এলো, এই যে ফিব্রিয়াগুলো, এই ফিব্রিয়াগুলো তখন কেমোট্যাক্টিক মেকানিজম শুরু করে দিল। তখন এই আস্তে আস্তে এই যে একটা ওপেনিং, এটা হচ্ছে ইউট্রাইন টিউবের ওপেনিং। ইউট্রাইন টিউব মানে যে ফ্যালোপিয়ান টিউব যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই টিউবটার একটা ওপেনিং থাকে, তারপরে পেলভিক অস্ট্রিয়াম এইখান দিয়ে ঢুকে এইখানে চলে।
ঠিক আছে? তো এইবার এখানে 48 থেকে 72 ঘন্টা পড়াচ্ছে, তারপর মারা পড়ে যাবে। আমরা তো যাই করবো ফেলাফেন দিবেই যাবো স্টে করে অবশ্যই মারা পড়ে যাবে। এই যেই মারা পড়ে গেল তখন কি হলো? হতাশা। না, এত তাড়াতাড়ি হতাশা এই জিনিসটা আমার বলে অপেক্ষা করতে হবে। দেখো এইখানে একটা খোলটা হয়ে গেল, এখানে বেরিয়ে এলো মানে এখানে একটা খোল হলো, এই দিকে দেখো, খোল হয়েছে। এই খোলটা হচ্ছে কর্পাস লুটিয়ামের খোল, তাই তো? এই যে ম্যাচুর গামের ফলিকলটা খোল, সেটা এই যে এলিং যে হরমোন, এই হরমোন এটাকে একটা গ্ল্যান্ডে পরিণত করে দেয়, তাকে বলি আমরা কর্পাস লিউটিয়াম। যার জন্য এই হরমোনটার নাম লুটিয়াম। বুঝতে পেরেছেন? এই কর্পাস লিউটিয়াম এবার কি করবে? বেশি পরিমাণে প্রোজেস্টেরন আর কম পরিমাণে ইস্ট্রোজেন হরমোন করবে। তখন এরা এন্ডোমেট্রিয়ামটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আগে যতটা বাড়িয়েছিল তার মধ্যে এবার সিক্রেশন বাড়াবে। সেই জন্য পরবর্তী যে তোমার 14 দিন পর থেকে যে বাকি আরো দিনগুলো হচ্ছে তাদের বলা যায় সিক্রেটারি ফেজ। সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে, তারপরে আরো মোটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে? এইবার যেহেতু এখানে ফার্টিলাইজ হয়নি, এই যে কর্পাস লুটিয়াম 26 দিনের মাথায় এসে বিলুপ্ত হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। যেহেতু ওখানে ফার্টিলাইজেশন হয় 26 দিনের মাথায় হ্যাঁ, এটা প্রকৃতির নিয়ম। আমরা মানে কি স্যার? হ্যাঁ মানে তা তো আমি জানি। এটা কি করে বলে? ফলিকুল মানে হচ্ছে গৌরী মানে কি? গৌরী মানে কি? শ্যামলী মানে কি? ওই রকমের না, এরকম মানে ফলিকুল মানে হচ্ছে ওভানটা। ওভারি মানে কি? তবে এরকম জিজ্ঞেস করতে হবে, এরকম করলে কিন্তু পড়ার ডিস্টার্ব হয়ে না যায়। না স্যার ফলিকলটা ফলিকালি ওটাই তো সেই জন্য মুদ্রার এত দিয়ে দিলাম। ওভারি মানে কি? ওভারি। মাথা মানে কি? মাথায়। ওভারিটা বুঝতে পারছি ওই একটা জিনিস, এই যে মাথায় যেমন আমি যেটা বলি এই মাথা মানে কি? সেটা ঘটনা হয়ে গেল। স্যার প্রাইমারি স্কুল তো ওই জন্য ওরা প্রাইমারি এই যে ফলিকালটা, এই যে দাগ, যা সব বন্ধ হয়ে গেল। Yes, 26 দিনের মাথায় কর্পাস লুটিয়ামটা অবলুপ্ত হয়ে গেল। তার ফলে এখানে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সাপোর্টটা দিচ্ছিল আর পাবে না, পাবে না। তখন এটা ভেঙে সিন্ডিং করে এই 28 দিনের মাথায় গিয়ে ভেঙে গেল। সমস্যা হতাশা হবে। এই এলএনপি শুরু হয়ে গেল। এলএনপি আচ্ছা স্যার, এইটা যে স্টুডেন্ট প্রতিষ্ঠানের জন্য যে এটা মানে কি বলবো ওটা, যে বাড়ছিল আর কি, হ্যাঁ, তো সেইটা বাড়তে বাড়তে এমন যে একটা বাড়তে একটা সবকিছুরই একটা সীমাবদ্ধ আছে না, তারপরে তো লেকচার হয়ে গেল। সেটা তো ওইখানে হলো। হ্যাঁ, ওখানে ওভুলেশন যে হলো, ওভুলেশন, হ্যাঁ। ওভুলেশনটা হলো ওই কারণে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশনটা হলো ওখানে কর্পাস লুটিয়ামটা ডিসঅ্যাপিয়ার করে গেল। এইবার দেখো বলছি মানে এইবার আবার কি করে সুইচ অন হবে এটা? এটা কর্পাস লুটিয়াম অবলুপ্ত হয়ে গেল, কিশোরের কোলেস্ট্রল ছাড়া বন্ধ করে দিল, তাহলে ব্লাডে কি হবে? কিশোরের কোলেস্ট্রল লেভেলটা কমবে কমবে কমবে, 5 দিনের মাথায় একবারে কমে যাবে। তখন কিডনিতে দিচ্ছে এত কম, চলে যে সুইচ অন করে দিচ্ছে, এলে এফএসএইচ আবার ফলন শুরু হয়ে গেল। এটা একটা মজার খেলা। আবার এফএসএইচ ফর্ম হয়ে যাবে, সেই এফএসএইচ আবার এবার এই দিকের ওভারিটা হয়েছিল, এই দিকের এবার ও রেস্ট্রিক্ট হয়ে চলে যাবে। এই ওভারিটা কি করবে? ওই এফএসএইচ নিয়ে ওই একটা ইম্যাচিওর ফলিকলকে আস্তে আস্তে 14 দিন ধরে ম্যাচিওর করবে, 7 দিন ধরে। 14 দিনের মাথায় ম্যাচিওর হয়ে যাবে, বাস্ট করবে, ওভুলেশন হলো, ওভানটা বেরিয়ে এলো, আবার ফ্যালোপিয়ান টিউবে ঢুকবে, ওখানে 72 থেকে এই 72 ঘন্টা রেস্ট করবে। ওর মধ্যে যদি স্পার্ম যায় গিয়ে ফার্টিলাইজ হবে, আর যদি স্পার্ম দিয়ে না পৌঁছায় ফার্টিলাইজ হবে না, মারা পড়ে যাবে। তারপরে এই খোলটা এদিকে কর্পাস লুটিয়াম হবে, ওখানে যেহেতু মারা করবে 26 দিনে মাথায় ডিসঅ্যাপিয়ার করবে। আবার সেই একই ঘটনা। এইভাবে 28 দিন অন্তর অন্তর এরকম 3 থেকে 5 দিনের মেনস্ট্রুয়েশনটা হতে পারে। আচ্ছা, কারোর যদি 28 দিনের জায়গায় 30 দিন লাগে, নর্মাল প্রসিডিওর 28 দিন মানছে, হয়তো কারো 28 দিনের জায়গায় 30 দিন। স্যার 26-29 তো এইটা নরমাল প্রতি মাসে 30 দিন অন্তর অন্তর নরমাল 26 দিন হবে।
বুঝলেন? দুদিন অ্যাভারেজ নর্মাল ধরা হয়। 30 দিনের হতে পারে, 26 দিনের হতে পারে, 27 দিনের হতে পারে, 28 দিনের হতে পারে, 29 দিনেও হতে পারে। ওই 26 থেকে 30 দিনের মধ্যে মোটামুটি যাদের মানে হেলদি মেনস্ট্রুয়েশন হচ্ছে তাদের থেকে ওই রকম 26 থেকে 30 দিনের মধ্যেই হবে। আচ্ছা, তো কারোর তো স্যার 4 দিন ধরেও হয়, কারোর 5 দিন ধরেও হয়, কারোর 3 দিন ধরেও হয়। বলেছি তো 3 থেকে 5 দিন 6 দিন। তার জন্য যে অ্যাবনর্মালিটি গুলো আসছে। এইবার অ্যাবনর্মাল কন্ডিশন, এই যে মেনস্ট্রুয়েশন তার অ্যাবনর্মাল ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যাবনোরিয়া, মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন হতে হতে বন্ধ হয়ে গেল, তাকে হচ্ছে অ্যাবনর্মাল। 2 নম্বর বলেছিলাম ডিসমেনোরিয়া, অর্থাৎ পেইনফুল মেনস্ট্রুয়েশন। 3 নম্বর বলেছিলাম মেট্রোইজিয়া, মানে হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন। একটা মেনস্ট্রুয়াল সাইকেল 3 থেকে 5 দিনে, 7 দিন 8 দিন ধরে মেনস্ট্রুয়েশন, 9 দিন ধরে মেনস্ট্রুয়েশন, বা 5-6 দিনই হচ্ছে প্রচুর পরিমাণে, যেখানে একটা অ্যামাউন্ট দিচ্ছে 80 ml। যদি জেনারেলি একটা মেনস্ট্রুয়াল সাইকেলের লস কত হয়, ব্লাড লস 25 to 30 ml, 20 থেকে 30 ml 5 দিন ধরে। 5 দিন থেকে 5 দিনের মধ্যে 20 থেকে 30 ml ব্লাড লস স্বাভাবিক। যখন সেটা 80 ml ক্রস করে যাচ্ছে তখন সেটাকে বলছি আমরা মেনোরেজিয়া। ঠিক আছে, মেনোরেজিয়া। এই 80 ml টা যদি 5 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে ক্রস করে যায় সেটাও কিন্তু মেনোরেজিয়া। আবার ওটা যদি 9 দিন ধরে ব্লিডিং হওয়ার ফলে আসে সেটাও মেনোরেজিয়া। আচ্ছা স্যার, অনেকের সময় অনেকের হয় না যে ডিউরিং মেনস্ট্রুয়েশন লোয়ার অ্যাবডোমেনাল পেইন, ওটা কেন? ডিসমেনোরিয়া, ওটাকেই বলছি আমরা ডিসমেনোরিয়া। বলেছি ডিসমেনোরিয়া, পেইনফুল। পেইনফুল মেনস্ট্রুয়েশন। না, ওটার কারণ কি? বলে দিচ্ছি, আমি শুনি। হয়তো নোটে লেখা আছে, দুটো লেখা আছে, এলে দেখবেন নোটে লেখা আছে দুটো ভাগে ভাগ করেছে ডিসমেনোরিয়াকে, একটা প্রাইমারি ডিসমেনোরিয়া, একটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া মেনস্ট্রুয়েশনের জন্যই যাদের পেন হচ্ছে তাদেরকে বলছি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া। আর মেনস্ট্রুয়েশনের সব পেন হচ্ছে কিন্তু কারণটা নট অনলি মেনস্ট্রুয়েশন, অ্যানাদার পেলভিক কজ। ইউট্রাসে টিউমার থাকতে পারে, ইউট্রাসে কোনো প্যাথোজেনেসিস থাকতে পারে, ওভারি গন্ডগোল থেকে আসতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে একটা ইয়ে আছে, কন্ডিশন আছে, সেখান থেকে আসতে পারে। ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস থেকেও আসতে পারে ওই সময় যখন যেহেতু পেলভিক অর্গান, তো পেলভিক অর্গানে যে কোনো জায়গার কোলাইটিস বলো, অ্যাপেন্ডিসাইটিস বলো, ওভারাইটিস বলো, স্যালফিনজাইটিস বলো, এইসব প্যাথোজেনেসিস, প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে আইটিস মানে ইনফ্লামেশন, স্যালফিনজাইটিস, ওভারাইটিস, কোলাইটিস, সব ইনফ্লামেশন, কোলনের ইনফ্লামেশন, কোলাইটিস, ইউট্রাইন টিউবের ইনফ্লামেশন, আইটিস মানে ইনফ্লামেশন। ঠিক আছে, ওভারাইটিস, ওভারি ইনফ্লামেশন। তো এনি ইনফ্লামেটরি কন্ডিশন পেলভিক ফ্লোরের মধ্যে যদি হয় তাকে বলা হয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। বুঝতে পেরেছো? এইরকম একটা কন্ডিশন মেয়েদের গ্রো করে, সেখান থেকেও এরকম মেনস্ট্রুয়েশনের সময় যন্ত্রণা হতে পারে, যেটা একটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া। স্যার, এন্ডোমেট্রিওসিস এটাও কি? অবশ্যই এন্ডোমেট্রিওসিস একটা প্যাথোজেনেসিস বা প্যাথোলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ, যেখানে এরকম মেনোরেজিয়া হতে পারে। এবার টিউবারকুলার এন্ডোমেট্রিওসিস হতে পারে বা অন্য ডার্মাটিক্যাল এন্ডোমেট্রিওসিস হতে পারে। এন্ডোমেট্রিওসিসের সময় মানে এন্ডোমেট্রিয়ামটা, ইউট্রাইন এন্ডোমেট্রিয়ামটা অ্যাবনর্মাল পলিফারেশন, এনি হোয়ার অফ দ্য বডি হতে পারে। কিন্তু এন্ডোমেট্রিওসিসের সময় অনেক সময় ব্যাকওয়ার্ডও যায়, তো ব্লাড ফিনিশিং ব্যাকওয়ার্ডও চলে যায়, যেখানে চপের সিস এসব। মানে ওগুলো তো অনেক ক্ষেত্রেই যায়, ন্যাচারাল ব্লিডিং হতে পারে, কারো হোমোপ্লেসিস হতে পারে, কারো ইয়ে হতে পারে, ওগুলো অনেক সময় পিরিয়ডের সময় যে একটা সেগুলো একটা একটা অ্যাবনর্মালিটি আছে, সেগুলো সিস্টেমের ডিজিজ দাঁড়িয়ে থাকে, নট অনলি মেনস্ট্রুয়েশন প্রবলেম। ঠিক আছে, গেল এই জিনিসগুলো আমরা করেছিলাম আগের দিন। আজকে একটা কন্ডিশন আমি বলছি, এটার সঙ্গে তোমাদের আছে, কোর্সে আছে, নোটেও আছে, সেটা হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশন থেকে সরে গেল এটা, হ্যাঁ, LUCO
আর একটা নাম তোমরা আজকে শুনতে পাচ্ছ, ইউফোরিয়া। অর্থাৎ এই ভ্যাজাইনা দিয়ে এইটা মেনস্ট্রুয়েশনের সময় তো ব্লিডিং, রক্ত বেরোলো, ভ্যাজাইনা দিয়ে কোনো যদি সাদা যদি কোনো ডিসচার্জ, হোয়াইট ডিসচার্জ ফ্রম ভ্যাজাইনা, ভ্যাজাইনা দিয়ে যদি কোনো হোয়াইট ডিসচার্জ বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে ইউফোরিয়া। ঠিক আছে, এটার ডেফিনেশন লিখতে আউট অফ হোয়াইট ডিসচার্জ পাঠায় যায়। ভ্যাজাইনা দিয়ে যদি সাদা কোনো স্রাব বেরিয়ে আসে তখন তাকে বলছি আমরা ইউফোরিয়া। এবার সবসময় যে সাদা হবে তা নয়, ডিসচার্জ মেবি ইয়েলো হতে পারে, YELLOW, তাই তো, ইয়েলোইস হতে পারে। আবার অনেক সময় কিরম হতে পারে, হলুদ ভাবটাই বেশি থাকে, হালকা গ্রিনিশ থাকতে পারে। ঠিক আছে, আবার অনেক সময় হালকা লাল থাকতে পারে, এরকম বিভিন্ন ভ্যারাইটি আসতে পারে। তার আবার অনেক সময় অফেন্সিভও হতে পারে, অফেন্সিভ ডিসচার্জ, OFENSIV, অফেন্সিভ মানে দুর্গন্ধপূর্ণ। অনেক সময় দুর্গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে, ইউরিস হতেও পারে, নাও হতে পারে। তো এরকম অনেক সময় এর সঙ্গে যে সবসময় যে হোয়াইট হবে সেটা নাও হতে পারে, অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ডিসচার্জের কালারটা চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, তাহলে লিখে দেবে এই মেবি ইয়েলোইস এন্ড অফেন্সিভ। এবার হচ্ছে এই দুটো পদ, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, হোয়াইট সাইকো ইয়েলো জিআই, ফিজিওলজিক্যাল কারণ হতে পারে আর প্যাথোলজিক্যাল কারণ হতে পারে। ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল মানে যেখানে কোনো রোগ দাঁড়িয়ে নেই, কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশনে এইরকম হোয়াইট ডিসচার্জ দেখা দিতে পারে, তখন তাকে বলছি আমরা ফিজিওলজিক্যাল। যেমন যে সেক্সুয়াল এক্সাইটেশন, তারপর যে আর্লি মান্থ অফ প্রেগনেন্সি, এরকম কিছু কন্ডিশন আছে যেখানে এরকম হোয়াইট ডিসচার্জ হতে পারে, তাকে বলছি আমরা ফিজিওলজিক্যাল। কিন্তু আমাদের মেন বিষয় হচ্ছে প্যাথোলজিক্যাল, অর্থাৎ যদি কোনো রোগ সংক্রান্ত ব্যাপার থেকে এইরকম হোয়াইট ডিসচার্জ হয় তখন তাকে বলছি আমরা প্যাথোলজিক্যাল। দরজাটা বন্ধ করে দাও, वो तो सेल एक्सिट দরজাটা বন্ধ করে দাও। কি হচ্ছে? সাউন্ড আসছে তো বাইরে থেকে। আমি তো জোরে বলছি, আর দরজা বন্ধ করে চলে যাবো। এইটা বন্ধ করে দিলে, জানলাটা বন্ধ করে দিলে চলে গেছে। দাও দেখি কতটা বড় হয়। না না, ও চেষ্টা করলো অনেক কিছু মনে করতে আপনি বলছেন ওই জায়গাটা ওইভাবে আওয়াজকে বন্ধ করার দরকার স্যার প্যাথোলজিক্যাল কি বলে বলছি, আমি বলি।
আন্ডার সাইকোলজিক্যাল আন্ডার ইনফিউশন ফিজিওলজিক্যাল তোর এখন মিউটেশন হয়ে যাচ্ছে ওর জন্য শরীরের ভেতরটা গরম তাই না মাত্রা স্যার ওইটা কি লেখা আছে ওয়েল হেলথ Still here, still. স্যার কি পেলভিক অ্যাকশন Pelvic factor. বল বলছি যে কেমন আমার খেতে হবে এই গান আমি আর গৌরব উদাসন দেখবো আমি রাজের সব কি হয়েছে ডিপার্টমেন্ট কোনটা এসএসসি বিজি পাওয়ার এসএসসি বিজি পাওয়ার একদম আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আমরা খেয়ে ফেলে একসাথে এখানে লিকোরিয়া পুজো আছে বোর্ডে লিকোরিয়া পুজো হচ্ছে সার্ভাইকাল ইরোশন সার্ভাইকাল ক্যান্সার uterine tumor and cancer uterine polyp genital collapse স্যার পেলভিক ফ্যাক্টরের প্রথমটা কি pelvic factor প্রথমটা হচ্ছে তোমার ভালভাল গ্রোথ ভালভার মধ্যে যদি কোনো গ্রোথ হয় মানে একবারে উপর থেকে আমরা ভেতরে যাচ্ছি বাইরে থেকে ভেতরে যাচ্ছি ভালভার মধ্যে কোনো গ্রোথ হতে পারে ভালভার মধ্যে কোনো আলসার হতে পারে ভালভার পরে ভ্যাজাইনার মধ্যে ইনফ্লামেশন হতে পারে ভ্যাজাইনার পরে হচ্ছে তোমার সার্ভিক্স সার্ভাইকাল ইরোশন হতে পারে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে তারপরে ইউটেরাস
ইউট্রাইন টিউমার হতে পারে, ইউট্রাইন ক্যান্সার হতে পারে, ইউট্রাইন প্রোল্যাপস হতে পারে, ইউট্রাইন পলিপ, তারপরে যে জেনিটাল প্রোল্যাপস হতে পারে, রেট্রোভার্সন অফ দ্য ইউটেরাস থেকেও আসতে পারে নিউমোনিয়া, রেট্রোভার্সন অফ দ্য ইউটেরাস, আর যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকেও আসতে পারে। স্যার গরম লাগছে, ফুলে দিচ্ছি, বন্ধ হয়ে গেছে। পেলভিক আমাদের সেটি বলেছি না স্যার, এটা আজটা গেল বলে বন্ধ হয়ে গেছে। pelvic inflammatory disease, pelvic inflammatory disease, last একটা pelvic inflammatory disease থেকেও এরকম তোমার সাদা সাপ হতে পারে। সার্ভাইকাল ইরোশন, সার্ভাইকাল ইরোশন, তারপরে সার্ভাইকাল ক্যান্সার, ইউটেরাইন টিউমার, ইউটেরাইন ক্যান্সার, আপনার ঢাকা ছিল না, লিখতে পারছেন না স্যার। ইউটেরাইন প্রোল্যাপস, এই ইউটেরাইন পলিপ, জেনিটাল প্রোল্যাপস, রেট্রোভার্সন অফ দ্য ইউটেরাস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। স্যার স্যার এইটার কি কোনো এজ আছে? এর কোনো এজ নেই, যে কোনো সময় এইসব যে কোনো এগুলো অ্যাকচুয়ালি ইনফেকশন ভালভাল গোল আলসার, হ্যাজাইটিস কিভাবে হতে পারে? ইনফেকশন তো সেটা ধরো ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, কোনো প্যারাসাইটোলজিক্যাল হতে পারে, ঠিক আছে? তো এরকম যে কোনো ইনফ্লামেশন থেকেই তো সার্ভিসাইটিস হয়, হ্যাজাইটিস হয়, ওভারাইটিস হয়, তাই তো? এবার সেই ইনফেকশন থেকে সাদা সাপ আসতে পারে, ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে পরে মিউকাস সিক্রেশন হবে, মিউকাস সিক্রেশন হলে মিউকাস সিক্রেশনটা বেরিয়ে আসবে পোর আউট অফ দ্য হোয়াইট ডিসচার্জ ফ্রম হ্যাজাইটিস। আচ্ছা বলছি হোয়াইট ডিসচার্জ যখন হয় তখন কি নর্মাল মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতে পারে? মেনস্ট্রুয়েশন আলাদা গল্প, স্যার, মেনস্ট্রুয়েশন আলাদা গল্প। না, না, দিয়ে কি বন্ধ হবে না হবে সেটা তো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এর জন্য কিছু হবে। এর সাথে কোনো সম্পর্ক নেই। আলসারের পর কি লিখেছেন? কোনটা গো? আলসারের পর, কোন আনসারটা বলো? আলসারের পর ভ্যাজাইনাইটিস, 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 VAGINITIS, তারপরে সার্ভাইকাল ইরোশন, তারপরে সার্ভাইকাল ক্যান্সার, তারপরে ইউট্রাস টিউমার ক্যান্সার, ইউটেরাইন টিউমার একটা কন্ডিশন, আবার ইউটেরাইন ক্যান্সার, তারপরে পলিপ। তারপরে পলিপ। স্যার রেট্রোভার্সনটা কি স্যার? বলছি স্যার, জেনিটাল প্রোল্যাপস কি স্যার? সেটা যেটা ঘটনা। স্যার, অতএব এগুলো তোমাদের কোর্সে আছে, আমাকে পড়াতে হবে। জেনিটাল প্রোল্যাপস আর হচ্ছে রেট্রোভার্সন, এগুলো জেনিটাল প্রোল্যাপস পড়ানোর সময় বলে দেবো রেট্রোভার্সন, বুঝতে পেরেছো? জেনিটাল প্রোল্যাপস মানে মেন তোমাদের যেটা আছে ইউট্রাইন প্রোল্যাপস, ইউট্রাসটা অ্যাবডোমেনের অংশ, ওটা অনেক সময় বেরিয়ে আসে পারে। হ্যাঁ, এই যে ঘটনা এটাকে বলছি আমরা প্রোল্যাপস। বয়স্ক। হ্যাঁ, এবার জেনিটাল কেন বলছি? ওই যে ইউট্রাস যখন বেরিয়ে আসছে ওর সঙ্গে অন্যান্য আরো অঙ্গ নিয়ে সে বেরিয়ে আসতে পারে, সেই জন্য এর নাম জেনিটাল প্রোল্যাপস বলা হয় ইন ব্রড সেন্স, বুঝতে পেরেছেন? স্যার এটা যে কোনো বয়সই হয় না। কি স্যার? তবে ম্যাক্সিমাম ওল্ড এজে ওল্ড এজ, বয়স্ক। বয়স হলে পরে, কিন্তু এটা ঘটনার শুরু হয় কিন্তু ইয়ং এজের অত্যাচার, ইয়ং এজের ম্যাল ট্রিটমেন্ট, ইয়ং এজের মানে ম্যাল কেয়ারনেস, এগুলোর জন্য পরবর্তীকালে যখন ইউট্রাইন সাপোর্ট গুলো যখন কমজোর হয়ে যায়। আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ইউট্রাইন সাপোর্ট। ইউট্রাইন সাপোর্ট মানে ইউট্রাসটা ইন পজিশন যে আছে সেটাকে পজিশন থাকার জন্য, ধরে রাখার জন্য কিছু লিগামেন্ট আছে যারা পেলভিক ফ্লোরের সঙ্গে টান দিয়ে বাঁধা আছে, বুঝলে? এই টানগুলোকেই বলছি আমরা ইউট্রাইন সাপোর্ট। তার মধ্যে লিগামেন্ট একটা, এছাড়া পেলভিক ফ্লোর বা আছে টিস্যু আছে, মানে আমরা যেমন ধরো একটা কাঁচের পাত্র একটা বড় এতে নিয়ে আসি, তখন কি করি? কাঁচের পাত্রটা মাঝে বসায়, গ্যাপ গুলোকে আমরা পূরণ করে দিত, ওগুলো পেলভিক ফ্লোর টিস্যু আছে,
যারা ওই ইউট্রাস আর পেলভিক ফ্লোরের মধ্যে কিছু ফ্যাটি অ্যাডিপোজ টিস্যু আছে যারা প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে ইউট্রাসের গ্যাপগুলোকে বুঝিয়ে দেয় আর ওই এগুলো লিগামেন্টগুলো তোমার টেনে ধরে রাখে অ্যাকচুয়ালি ইউট্রাইল পজিশন হচ্ছে কি অ্যান্টিভার্টেড হ্যাঁ অ্যান্টিভার্টেড মানে হচ্ছে তোমার ধরো এরকম ইউটেরাস আর এই হচ্ছে ভ্যাজাইনা এই যে ইউট্রাইন যদি একটা মাঝখান দিয়ে যদি আমি একটা অ্যাক্সিস কাটি ভ্যাজাইনার যদি একটা অ্যাক্সিস কাটি এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা অবস্থান করে দ্যাট ইজ অ্যান্টিভার্সন এটাকে বলতে হবে অ্যান্টিভার্সন যখন এই ভার্সন থেকে টিল্টেড আউট হয়ে যায় দ্যাট ইজ কল্ড রেট্রোভার্সন মানে এই অ্যাঙ্গেল থেকে ধরো ইউট্রাস এইরকম জায়গা থেকে দেখে এইখানে চলে এসেছে বা আরো এই দিকে চলে এলো বা আরো এই দিকে চলে এলো এই যে পজিশন গুলো রেট্রোভার্সন আউট ফ্রম ইটস পজিশন যখন নর্মাল পজিশন থেকে ইউটেরাস উল্টো দিকে শিফটিং হয়ে যাচ্ছে তখন তাকে বলতে হবে রেট্রোভার্সন এই রেট্রোভার্সন ইউটেরাসও অনেক সময় অনেক মহিলাদের দেখতে পাওয়া যায় এবং তাদের ক্ষেত্রে এরকম ইউটোরিয়ান সাদা সাবের তবে বলছে পায়র টু জেনিটাল কোল্যাপস বা পায়র টু ইউট্রাইন কোল্যাপস রেট্রোভার্সন মাস্ট কেন ইউট্রাইন কোল্যাপস হতে গেলে তো শুধু ভ্যাজাইনা দিয়ে থাকে তো ভ্যাজাইনাকে নিয়ে বেরিয়ে আসতে হবে এদিকে যদি আমি আঁকি এটা যদি এটা যদি আঁকি ধরো এরকম তো থাকার কথা এটা ইউটেরাসটা যখন এই পজিশনটা থেকে এরকম বেঁকে যাচ্ছে এটা রেট্রোভার্সন তো এইবার তোমার ইউটেরাইন কোল্যাপসে কি হয় এই যে ভ্যাজাইনাটা তো লেগে থাকছে আর সিস্টেম নেই ইউটেরাসের যে মুখটা নিচের দিকে মুখটা এটাকে আমরা বলি সার্ভিস তো আমরা আগের দিন বুঝিয়েছিলাম সার্ভিসের কিছুটা অংশ ভ্যাজাইনার সঙ্গে যুক্ত থাকে আর কিছুটা অংশ ভ্যাজাইনার উপরে থাকে উপরে অংশটাকে বলেছে সুপ্রা ভ্যাজাইনাল পোর্শন ভালো করে মনে করে রাখো আর যেটুকু ভ্যাজাইনার মধ্যে ঢুকে থাকছে সার্ভিসের দ্যাট ইজ হচ্ছে ভ্যাজাইনাল পোর্শন কারণ সার্ভিসের দুটো অংশ একটা হচ্ছে সুপ্রা ভ্যাজাইনাল ওটা ভ্যাজাইনাল এবার যখন ইউটেরাস বেরিয়ে আসবে এই ওয়ালটাকে নিয়ে এইরকমভাবে নিচে নেমে আসবে এই নিচে নেমে আসবে এই ওয়াশ এবার এই যত নেমে আসবে এই ওয়ালটা ফোল্ডিং হয়ে উপরে নেমে আসবে ফোল্ডিং হয়ে নেমে আসবে ভ্যাজাইনাটা ফোল্ডিং হয়ে নেমে আসবে যত বাইরের দিকে বেরিয়ে আসবে ইউটেরাস ভ্যাজাইনা এই যে থেকে আটকানো আছে তার সমেত ওই ভেতর দিয়ে ফোল্ড হয়ে নেমে আসবে নিচে বুঝতে পেরেছো সেই জন্য তাহলে ইউটেরাইন কোল্যাপস হলে পরে সেখানে ভ্যাজাইনাল কোল্যাপস করছে একসাথে অলরেডি এইবার ধরো ইউটেরাইন টিউমার ইউটেরাইন যে টিউবগুলো আছে তারা কি ওখানে একটা বসে থাকবে ও ইউটেরাসে জড়িয়ে আছে ও নিচের দিকে নেমে আসছে তাহলে ওরও কোল্যাপস মানে কি তার নর্মাল জায়গা থেকে সরে আসাকে কোল্যাপস করে তাহলে টোটাল জেনিটাল সিস্টেমটারই একটা বিচ্যুতি ঘটে সেই জন্য এটাকে ওই বড সেন্সে আমরা জেনিটাল কোল্যাপস শুধু ইউটেরাইন না কোল্যাপস করে জেনিটাল কোল্যাপসের কতগুলো ভ্যারাইটি ইউটেরাইন কোল্যাপস ভ্যারাইটি ভ্যাজাইনাল কোল্যাপস ভ্যারাইটি অনেক সময় ওইটা যখন নামছে ইউরাইন যে ব্লাডার ওই ব্লাডারকে নিয়েও চলে আসতে পারে তাকে মনে হচ্ছে সিস্টোসিল যখন কোল্যাপসে এটা সিস্ট মানে যেটা ওই ব্লাডার যখন আসবে আবার অনেক সময় ইউরেথ্রাকে নিয়েও চলে আসতে পারে ইউরেথ্রোসিল পিছনে আছে কি রেকটাম অ্যানাম প্রোগ্রেস আর রেকটামকে নিয়েও চলে আসতে পারে রেক্টোসিল তো এইরকম বিভিন্ন জেনিটাল কোল্যাপসের ভ্যারাইটি আছে টোটাল এই অঞ্চলটা যখন এরকম নেমে আসবে তখন বলছি জেনিটাল কোল্যাপস যদি বলি জেনিটাল কোল্যাপসের ভ্যারাইটি বলো তখন বলি ইউটেরাইন কোল্যাপস স্যার ভ্যাজাইনাল কোল্যাপস সিস্টোসিল রেক্টোসিল হ্যাঁ যখন ইউরিনারি ব্লাডারকে নিয়ে বেরিয়ে আসবে দ্যাট ইজ সিস্টোসিল যখন রেকটামকে নিয়ে বেরিয়ে আসবে রেক্টোসিল কিন্তু এরকম বিভিন্ন অনেকগুলো ভ্যারাইটি তো জেনিটাল কোল্যাপস মানে বুঝতে পারলে ইউটেরাইন কোল্যাপস যখন নর্মাল পজিশন থেকে সে বিচ্যুত হয়ে বেরিয়ে আসছে ঠিক আছে
রেট্রোভার্সন মানে ইউট্রাসের যে পজিশন, যে অ্যাঙ্গেলে ইউট্রাস থাকে সেই অ্যাঙ্গেল থেকে যখন টিল্টেড ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে, তখন অর্থাৎ পজিশন থেকে শিফট হয়ে যাচ্ছে, তখন তাকে হচ্ছে আমরা রেট্রোভার্সন। এর পরিষ্কার হলো রেট্রোভার্সন, ইন্টারপোলার, এগুলো সব আছে, এতে দেখে নেবে। আর হচ্ছে লিউকোরিয়া, আর হচ্ছে তোমার অ্যাবনরমালিটি অফ মেনস্ট্রুয়েশন, এই এতগুলো জিনিসকে নেক্সট ইনকাম করবো। তারপরে তোমাদের আর ওই আর একটু ওই ফার্টিলিটি আছে দেখলাম, ওইগুলো করিয়ে দেবো, দিলে পরে টাইমটা মোটামুটি অনেকটা। এইবার অবশ্যই আমরা ঠিক আছে আর একদিন ফাইলিং করবো, ধরে আমাদের জেনিটাল পোলার গুলো, তারপরে যে শিশুগুলো রইলো আরেকবার করবো, তোমরা পড়ে আসবো, তোমরা দেওয়া আছে ঠিক আছে। ইনফার্টিলিটি, জেনিটাল পোলার, লিউকোরিয়া আর হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, এই চারটে আইটেম তোমাদের গাইনি থেকে ম্যাক্সিমাম আসে। এই চারটে আইটেমকে তোমরা ভালোভাবে করতে পারলে হ্যাঁ সিম্পল তোমাদের এইটাতে ধরো চারটে সাবজেক্ট লিখতে হবে, সিম্পলটার মধ্যে চারটে সাবজেক্ট লিখতে হবে, তার মধ্যে প্রতিটা সাবজেক্ট 50-50 করে থাকবে, তোমাদের 200 নম্বরের উত্তর করতে হবে, ভাবতে হবে, আর এখন ছাড়লে হবে। আমি ওখানে মানে উত্তরটা দিলি হলো, সেটা 2 লাইনের কি আর 10 লাইন। আমি আমার ক্যাপাসিটি হচ্ছে সঠিক কথাটা সঠিকভাবে বলে দিলেই হলো, হ্যাঁ আমার কোনো জানা নেই, এটাকেই এগিয়ে হবে। অর্থাৎ 200-তে 200 লিখে আসে, খাতা ভর্তি করে দিতে হবে, খাতা ভর্তি করবো, ঠিক আছে, কারণ ওখানে ছাড়া যাবে না। আমাদের সময়টা খুব কম, সেটা অত হাই যাওয়ার কোনো সময় নেই। ওই রেট্রো এসবটা দরকার নেই। লিউকোরিয়া মানে হোয়াইট ডিসঅর্ডার ফেলে, বাস হয়ে গেল, ওতেই বুঝে নেই। কারণ কি যত ইনফ্লামেশনে হতে পারে, ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, ইন্ট্রাইকুলার, ইন্ট্রাইন টিউমার, যা যা মনে পড়বে সব। আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, দেখবে ওই যে মেনোরেজিয়ার কারণ দিয়েছি, লিউকোরিয়ার কারণ, আর এই জেনিটাল পোলারিটির কারণ, এইসব কারণগুলো যখন পড়ে এক জায়গায় পড়বে, কিছু জিনিস দেখতে পাবে কমন সিমিলারিটি আছে, অর্থাৎ ওই কমন জিনিসটা মাথার মধ্যে পড়ে যাবে, যাই হোক না কেন ওগুলো কমন। এইবার ওর সঙ্গে একটা এক্সট্রা থাকবে, সেইগুলো চলবে। হ্যাঁ, আর অত লিখতে হয়, লিখে লিখে তুমি পারবে না, নিজের মাথা থেকে না লিখলে ওই টাইমের মধ্যে তুমি কম্পিউটারে দেখে লিখে শেষ করতে পারবে। যদি খাতা বই খুলেও ঠিক আছে লেখ, কিন্তু পারবে না। কারণ যখনই দেখে লিখে যাবে, এটা ছাড়লে হবে না, ওটা ছাড়লে হবে না, টোটাল দিয়ে যাবে, প্রত্যেকে দেখবে 100 নম্বর হয়েছে, 100 নম্বর হয়নি। ঠিক আছে, পড়ে আসতে হবে, মাথায় পড়ে নিতে হবে, খুব সংক্ষেপে করে পুরো উত্তরটা করে দিতে হবে। আমরা ড্রয়িংটা হ্যাঁ সব লেখা যায়, কিন্তু বেসিক মুদ্রা জিনিসগুলো লিখা 2002 এর ভোটার লিস্ট এসআইআর, ওটা কি জিনিস এখনো বুঝতে পারি। ভারত বাংলাদেশ অনেক সময় বিয়ের সময় দেখবেন যে যদি মেনস্ট্রুয়েশন চলে আসে, তার জন্য মেডিসিন খাইয়ে দেওয়া হয়। ওটাতে কি করে, ওটাতে মানে কি এন্ডোমেট্রিয়ামের যে র্যাপচারটাকে স্টপ করে দেয়, কিন্তু ওটা কি করে? ওটা হচ্ছে কি, ধরো আমি যে বললাম যে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে দেবো, বেসিক ফিজিওলজিটা বলে দিচ্ছি, বুঝতে পারবে। এবার ধরো কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে গেল মানে কি, স্ট্রিং কোলেস্টেরল লেভেলটা আর থাকছে না, অন্য কোনো সোর্স নেই, তার ব্লাডে বুক করছে, প্রচুরটা ক্রুশিয়াল লেভেলে কি হচ্ছে, পিটুইটারি অন হয়ে হচ্ছে, দেখছিল। আমি ওই জায়গায় আসতে দিচ্ছিলাম, বাইরে থেকে দিয়ে দিচ্ছে, বাইরে থেকে দিচ্ছে, যেখান থেকে দিয়ে অত ব্লাডে যাবে, পিটুইটারিতে যাবে না, কোথা থেকে খাওয়াস, ও ব্লাডের লেভেল দেবে, আমি বাইরে থেকে খাই দিচ্ছি, ঈশ্বরের পয়সা খাই দিচ্ছি,
স্টোরের মধ্যে ফাইল দিচ্ছি, বেড়ে যাচ্ছে। कहाँ से आएगा? সুইচ অন হচ্ছে না, তাহলে কি করে এটা চালু হবে? চলছে চলছে, যেই বন্ধ করে দিলাম, হিসেবে করে জানিয়ে গেল, প্রিন্টার দিলে চালু করে দিল। আর তখন পিপিটারই ভাবে আয়াম তো অবাক। हाँ। মানে এই যতদিন আমি প্রিন্টারটিকে অবাক করে রেখে দেবো, ততদিন পিছিয়ে পড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ভালো question, sir। কিন্তু